আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালো থাকাকে আরো একটু বিশেষায়িত করার উদ্দেশ্যে আমি লিওন আছি তোমাদের সাথে। তো আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। ক্লাস শেষে তোমাদের কাছে ইন্টারের ফিজিক্সের একটা টপিক খুব সহজ মনে হবে, এটা আমি তোমাদের কাছে প্রমিস করতেছি। কিন্তু তার জন্য শুধু মনোযোগ সহকারে প্রত্যেকটা স্টেপ যা যা আমি দেখাই, যেভাবে আমি চিন্তা করতে বলি ফিজিক্সকে, তোমরা শুধু সেইভাবে চিন্তা করো। আচ্ছা, তাহলে দেখো আমরা পড়তে চাচ্ছি ভেক্টর, তাই না? ফিজিক্সের ভেক্টর। এখন প্রথমত তোমাদেরকে জানতে হবে যে এই ভেক্টরটা আসলো কোথা থেকে। তাহলে চলো, একটা সেন্টেন্স এখানে দেখতে পারতেছো, আই লাভ মানি। আচ্ছা, এখানে কিন্তু আমি তোমাকে ইংলিশ গ্রামার চিন্তা করতে বলতেছি না, দুইটা ওয়ার্ড চিন্তা করো, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে মানি। এখন চিন্তা করো ভালোবাসা এবং টাকা, এই দুইটার মধ্যে কোনটা পরিমাপ করা যায়? তোমরা অনেকে বলবে হ্যাঁ দুইটাই পরিমাপ করা যায়, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে টাকার পরিমাণ বলি, তুমি কিন্তু এটাকে সংখ্যায় প্রকাশ করতে পারবা, যেমন 10 টাকা বা 10,000 টাকা, এরকম। কিন্তু লাভ, হ্যাঁ, কেউ কারোর প্রতি কারো লাভ বেশি থাকতে পারে, কারো কম, যেমন বাবা মা, তারপর আত্মীয় স্বজন, বা আরো অন্যদিকে আমি না যাই। কিন্তু কথা হচ্ছে, এটা ভালোবাসা এক্সিস্ট করে ঠিক আছে, কিন্তু সেটার যে এক্স্যাক্ট একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু সেটা কিন্তু নাই। কিন্তু মানি বা টাকার ক্ষেত্রে সেই ভ্যালুটা কিন্তু আছে এক্স্যাক্ট, ধরো 100 টাকা, 200 টাকা। আচ্ছা, এখন এখান থেকেই ফিজিক্সে একটা টার্ম আসে, সেটার নাম হচ্ছে রাশি। ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে দেখো, এই যে এটাকে আমরা পরিমাপ করতে পারতেছি না, তো এটা কোনো রাশি না। কিন্তু আমরা টাকাকে পরিমাপ করতে পারতেছি, এই জন্য রাশি। এখন অনেকগুলো রাশির মধ্যে কিছু কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করতে শুধু মান লাগে, আবার কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করতে মানের সাথে দিকও লাগে। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমাদেরকে সবই একটা একটা করে বুঝিয়ে দিব। এখন চিন্তা করো, তোমরা মনে করো আমাদের যে অফলাইন অফিস, এটা হচ্ছে ফায়ার সার্ভিস মসজিদ, অর্থাৎ বড়পুলের সাথে যে মসজিদটা পশ্চিম পার্শ্বে, ওটার সাথে যে আরএফএল এর শোরুমটা আছে বড় করে, সেটার সেকেন্ড ফ্লোরে। তো এখন আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই অফলাইন অফিসটা। এখন এখান থেকে ধরো তুমি আমার ক্লাসে ক্লাস করতেছো, তখন আমি যদি তোমাদেরকে বলি যে কাগজ বিতান থেকে একটা কলম কিনে আনো, আমি তোমাকে একটা 10 টাকার নোট দিলাম, নোট দিয়ে বললাম যে তুমি কাগজ বিতানে গিয়ে একটা কলম কিনে আনো। আর আমি তোমাকে বলে দিলাম যে কাগজ বিতান আমাদের এই অফিস থেকে 10 মিটার দূরে। এখন বলো তো, তুমি চিন্তা করো, এই যে এই কেন্দ্র থেকে তুমি যদি এখানে যাও, এটাও 10 মিটার দূরত্ব। কারণ দেখো, আমরা যদি এই ব্যাসার্ধ আর সমান 10 মিটার ধরে একটা বৃত্ত চিন্তা করি, তাহলে সেই বৃত্তটার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই কেন্দ্র থেকে 10 মিটার দূরে, তাই না? অবশ্যই, এটা তোমরা ইজিলি বুঝতে পারতেছো। এখন দেখো, কাগজ বিতান তো সব জায়গায় নাই। তুমি চিন্তা করো যে আমাদের অফিস থেকে পূর্ব দিকে কাগজ বিতানটা অবস্থিত 10 মিটার। এখন আমি তোমাকে যদি শুধু 10 মিটার বলি যে 10 মিটার দূরে গিয়ে একটা 10 টাকা দিয়ে কলম কিনে আনো, তাহলে কিন্তু তুমি দেখো অনেক ভোগান্তির শিকার হবা, এই দেখো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পাবা না। কিন্তু আমি তোমাকে যদি বলে দিই 10 মিটার পূর্ব দিকে যাও, তাহলে তুমি কিন্তু একদম, এই তো পূর্ব দিকে গেলে একদম কাগজ বিতানে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে? তো আচ্ছা, তার মানে আমরা কি বুঝতে পারলাম? এই তো, আমরা যদি এক্সাক্ট লোকেশন একটা জায়গাতে যাইতে চাই, তাহলে সেই জায়গাটা কত দূরে এটাও যেমন আমাদেরকে জানতে হয়, আবার সেটা কোন দিকে এটাও আমাদের জানতে হয়। তো আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল? দিকটাকে বোঝা। তার মানে এই তো, কাগজ বিতানের যে এক্সাক্ট দূরত্বটা যেটা আমরা পড়ে এসেছি সরণ হিসাবে, সেটা প্রকাশ করতে আমাদের কি লাগে? মানের পাশাপাশি দিকও লাগে। তো এইরকম যে যতগুলো রাশি আছে যাদেরকে প্রকাশ করতে আমাদের মান লাগবে, সাথে শুধু মান দিয়ে হবে না, তার সাথে একটা দিকও লাগবে, তাদেরকে আমরা বলতেছি ভেক্টর রাশি। ক্লিয়ার সবার? আচ্ছা, আর খেয়াল করো, আমি তোমাদেরকে 10 টাকা দিয়ে নিয়ে যাইতে বলছিলাম। এখন ধরো তুমি দোকানদারকে, ধরো এটা হচ্ছে সেই দোকান, তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এখানে হচ্ছে দোকানদার। এখন তুমি এই 10 টাকাটা তাকে যদি এরকম সোজাসুজি দাও, তাহলে কি টাকার মান কমে যাবে বা বেড়ে যাবে? 10 টাকা 10 টাকাই থাকবে না? আবার যদি তুমি একটু এরকম উপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাকে টাকাটা দাও, তাহলে কি তোমার টাকার মানটা কমে যাবে? অবশ্যই কমবে না। যেভাবেই তুমি দাও 10 টাকা 10 টাকাই থাকবে। অথবা একটু তুমি যদি দোকানে একটু ওপর থেকে টাকাটাকে ছুঁড়ে মারো, একটু ওপর থেকে যদি টাকাটা এসে তার টেবিলে পড়ে, তাতেও কিন্তু 10 টাকা 10 টাকাই থাকবে, তাই না? তার মানে দিকের সাথে এই টাকার পরিমাণের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা একটু পরেই দেখব যে আমরা যখন কোনো একটা বল, একটা ফোর্স কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করব, সেটা আমরা যদি বিভিন্ন দিক থেকে এই ফোর্সটা প্রয়োগ করার কারণে এটার যে আউটপুট আমরা বিভিন্ন রকম পাবো। ধরো তুমি এখানে একটা বস্তু আছে, সেটাতে তুমি 5 নিউটন বল প্রয়োগ করতেছো, 5 নিউটন। সেটা তুমি যদি এইভাবে ঠিক এক্সাক্ট এই দিকে প্রয়োগ করো, তাহলে বলটা এইদিকে যাবে। কিন্তু তুমি যদি এই দিকে প্রয়োগ করো, তাহলে কি বলটা এইদিকে যাবে? যাবে না। তার মানে কি, 5 নিউটন বল 5 নিউটনই আছে, কিন্তু তার দিক পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আউটপুটে আলাদা পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা,
এইভাবে ভেক্টর রাশিগুলো আসলে কাজ করে। এখন চলো আমরা ভেক্টরটাকে আমরা আসলে জানলাম ভেক্টর কোন জায়গা থেকে আসলো ভেক্টর রাশিটা, এমনকি এটার প্রয়োগটা আমরা দেখলাম যে আমরা বাস্তব জীবনে কিভাবে ভেক্টরটাকে প্রয়োগ করি। এখন আমরা দেখো তোমরা ছোটবেলা থেকে কি করছো, 1 2 3 4 এগুলো নাম্বার, ম্যাথমেটিক্সে নাম্বারগুলো শিখছো, তারপর তাদেরকে কি করছো, যোগ বিয়োগ গুণন ভাগ, এমনকি তোমরা এসএসসি পাশ করা পর্যন্ত এই প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে প্রক্রিয়াজাত করছো। এখন এগুলোর সাথে কখনো দিকের তেমন কোনো সম্পর্ক ছিল না। এখন এই যে ভেক্টর রাশির সাথে এই মানগুলো সব সব কিন্তু আছে, তোমরা যেগুলো সংখ্যা শিখেছো তার সাথে দিকটা যুক্ত হবে, প্রক্রিয়াগুলোও সেম আছে। তার মানে আমরা যদি ভেক্টরের যোগ বিয়োগ গুণন এবং ভাগটা এখন শিখে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন একটা কঠিন কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ধরো তোমরা যদি দুইটা জিনিস জানো তাহলে তোমরা একটা জিনিস জানো না। কথাটা মনোযোগ সহকারে শোনো, তোমরা যদি দুইটা জিনিস আসলে জানো তাহলে, এই কথাটা কিন্তু আমি বলতেছি তোমাদেরকে, যে তোমরা যদি দুইটা জিনিস জানো তাহলে তোমরা একটা জিনিস জানো না। তাহলে চলো আমি তোমাদেরকে একটু দেখাই কোন সেই দুইটা জিনিস যেগুলো তোমরা জানো এবং কোন জিনিসটা তোমরা জানো না। দেখো, তোমরা সবাই এসএসসি পরীক্ষা দিয়ে আসতেছো রিসেন্টলি, তো পিথাগোরাসের উপপাদ্য তোমরা কিন্তু সকলেই জানো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। তারপর দেখো ত্রিকোণমিতি তোমরা করেছো না, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে তোমরা এরকম একটা ত্রিভুজের জন্য সাইন থিটার, এটা হচ্ছে থিটা, তাহলে সাইন থিটার জন্য তোমরা কি পড়েছো, লম্ব বাই অতিভুজ, কস থিটার জন্য পড়েছো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটার জন্য পড়েছো লম্ব বাই অতিভুজ। তাহলে তোমরা যারাই এই জিনিস দুইটা জানো তাদেরকে আমি বলতে চাই যে তোমরা আসলে ভেক্টরের যোগ বিয়োগ গুণন ভাগ এই চারটাই পারো, এই চারটাই তুমি আসলে পারো, কিন্তু তোমাকে কেউ জানায় নাই যে তুমি এটা জানো। বুঝতে পারছো আমার কথা? তোমরা যদি এই দুইটা জিনিস জানো তার মানে আরো একটা জিনিস তোমরা জানো যেটা তোমরা জানো না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এটা আশ্বস্ত করতে চাচ্ছি যে তোমরা যারা এই দুইটা জিনিস জানো বা এই দুইটা জিনিস পারো, সে আসলে সে আসলে সে আসলে সিক্রেটলি ভেক্টরের যোগ বিয়োগ গুণন ভাগও পারো। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না আমার কথা? আশা করি তোমরা অনেকেই আমার কথা বিশ্বাস করতে পারতেছো না, কিন্তু কথাটা যেহেতু আমি বলেছি এটা প্রমাণ করার দায়িত্ব তো আমার। তাহলে চলো আমি এখন আমার এই কথাটাকে প্রমাণ করার ট্রাই করবো। জাস্ট তোমরা খেয়াল করবা যে প্রত্যেকটা অ্যান্সার তোমরা দিতে পারতেছো কিনা। যেমন আমি কতদিন তোমাদেরকে যখন অফলাইনেও পড়াইলাম, দেখলাম এই প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আমি তোমাদেরকে একটু পরে করবো সেই সবগুলো অ্যান্সার তোমাদের থেকে আমি পাইছি, একটাও আমি বলে দিইনি। তাহলে চলো এখন তোমরা যারা অনলাইনে দেখতেছো তোমাদের জন্য আমরা সেম প্রসিডিউরটা শুরু করি। আচ্ছা, এখন খুব ঠান্ডা মাথায় তুমি একদমই চিন্তা করবে না যে তুমি ফিজিক্স পড়তেছো। তুমি মনে করো তুমি একটা গেম খেলতে আসছো, আমি তোমাকে কিছু গেমের নিয়ম বলে দিচ্ছি। যেমন তোমরা অনেকে হয়তো ভাই সিটি খেলছো, রিসেন্টলি তো ভাই সিটি জিটিএফ 6 আর চলে আসছে, হয়তো রিলিজ হয়েছে না, অনেকে এখন হচ্ছে আসলে অনলাইনে এটা পারচেস করা যাচ্ছে, হয়তো কিছুদিন পর থেকে খেলা যাবে। আচ্ছা, তো তোমরা যারা গেম টেম খেলো তারা তো অনেক রুল, গেমের অনেক রুল মানে অবজার্ভ করো, তাই না তোমরা? আচ্ছা, এমন কি হয়েছে, যেমন তোমরা দেখো অনেকে হয়তো ফিজিক্স শেখার জন্য এই ভিডিওটা দেখতে আসতো, কিন্তু আমরা কিন্তু খুব কম মানুষই গেম খেলা শেখার জন্য কোনো ভিডিও বা হোম টিউটর রাখি, তাই না? কি করি আমরা, গেমটা ওপেন করি, করে সবগুলো বাটন একটা একটা করে চেপে চেপে দেখি যে কোথায় কি হয়। জাস্ট এটাকেই বলা হয় অবজারভেশন। অবজারভেশন। এখন তোমরাও এই যে আমি তোমাদেরকে পড়াইতেছি, আমি ট্রাই করব তোমাদেরকে সবকিছু এমনভাবে বুঝিয়ে দেওয়ার যে তোমার কাছে এটা এতটা স্মুথ মনে হয়, ঠিক যেমন আমরা বোতল থেকে যখন পানি ফেলে দিই, বোতল থেকে পানি যেরকম স্মুথলি নিচে পড়ে। আমার চেষ্টা থাকবে এটা। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমার এই পড়ানোটাকে অবজার্ভ করবে, অবজার্ভ, ঠিক ফিল্ড ইনভেস্টিগেশনের মতো, যে কিভাবে আগাচ্ছে এই বিষয়টা খেয়াল করবে শুধু। তাছাড়া কিভাবে তোমাদের মনে থাকবে, কিভাবে তোমরা পড়বা সেই দায়িত্ব তো আমার। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, চিন্তা করো একটা মেঝেতে আমরা একটা বস্তুকে রেখেছি, ফুটবল বা বস্তু, তাকে আমরা যখন বল প্রয়োগ করি সে কি হবে, এদিকে আগাবে। এখন আমরা জানি যে এখানে মেঝেতে কি থাকে, মেঝেতে থাকে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর কি হবে, এই বলটা আবার থেমে যাবে, তাই না? থেমে যাবে। এখন ঘর্ষণ বল থাকার কারণে মেঝেতে একটা বস্তুকে আমরা গতিশীল করে দিলে কিছুক্ষণ পর থেমে যায়। এখন এই মেঝের ঘর্ষণটা এমনভাবে আমরা করে রেখেছি যে যদি এই বস্তুটাকে আমরা 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে বস্তুটা 1 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, এটুকু শুধু মাথায় রাখো, বিভিন্ন সময় আমি তোমাদেরকে প্রশ্ন করব সেটার উত্তর দেওয়ার জন্য। তার মানে এই মেঝেটা এমন যেখানে আমরা 1 নিউটন বল প্রয়োগ করলে একটা বস্তু 1 মিটার দূরে যায়, আবার 10 নিউটন বল প্রয়োগ করলে সেই বস্তুটা 10 মিটার দূরে যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদেরকে আমি প্রশ্নটা করি। দেখো, এই তো এটা হচ্ছে বস্তু, একটা জায়গায় স্থির আছে, একে আমি যদি এই দিকে 5 নিউটন বল প্রয়োগ করি বস্তুটা কই যাবে? অবশ্যই এইদিকে যাবে।
আচ্ছা ধরো এক্স ওয়াই জেড, তাহলে কোন দিকে যাবে? অবশ্যই এক্স এর দিকে যাবে। কত মিটার যাবে? এই তো এই শর্ত অনুসারে 5 নিউটনের জন্য 5 মিটার যাবে। আমরা বলতে পারি এই যে দূরত্বটা এটা হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে দেখো আবার সেম বল, কিন্তু আমরা এখন এক্স ওয়াই জেড এই তিন দিকে, এই তিনটা হচ্ছে দিক। ওকে আমরা যদি এই দিক থেকে বল দিই ও কোন দিকে যাবে? তোমরা একটু কমন সেন্স দিয়ে বলো তো, এক্স এর দিকে, ওয়াই এর দিকে নাকি জেড এর দিকে? আশা করি এটাও তোমরা বলতে পারতেছো, সেটা হচ্ছে ওয়াই এর দিকে যাবে। আচ্ছা যেহেতু 5 নিউটন, এমনকি আমাদের এই শর্তটা বলবৎ আছে, তাহলে কোন দিকে যাবে, মানে কত মিটার যাবে? অবশ্যই 5 নিউটনের জন্য 5 মিটার যাবে। ঠিক আছে, এখন চিন্তা করো সেম হচ্ছে বস্তুটাই আছে, কিন্তু আমরা একই সাথে একটু আগে আমরা যে আলাদা আলাদা করে দুইটা বল প্রয়োগ করতেছিলাম, এখন আমরা একই সাথে একই সময়ে একদম বস্তুটার উপর দুইটা বল প্রয়োগ করতেছি। 5 নিউটন উপরের দিকে এবং 5 নিউটন আমরা ডান দিকে প্রয়োগ করতেছি। তাহলে বস্তুটা কই যাবে? যদি শুধু আমরা এটা প্রয়োগ করতাম তাহলে বস্তুটা এখানে যেত, শুধু এটা প্রয়োগ করতাম তাহলে এখানে যেত, কিন্তু দুইটা একসাথে করার কারণে কোথায় যাবে? তোমরা বুঝতে পারতেছো, অনেকেই গেস করতে পারতেছো যে এমন একটা পয়েন্টে যাবে যেই পয়েন্ট আসলে এই পয়েন্টটাকেও ধারণ করে, এই পয়েন্টটাকেও ধারণ করে। তাহলে কোন সেই পয়েন্ট? অবশ্যই তো এইটা হচ্ছে সেই পয়েন্ট। এখন এটাকে তুমি যদি একটা তোমাদের চিরচেনা ছক কাগজ হিসেবে চিন্তা করো, তাহলে দেখো এটা হচ্ছে একটা 5 বিন্দু, যেখানে এক্স অক্ষ বরাবরও 5 মিটারকে বোঝায়, আবার ওয়াই অক্ষ বরাবরও 5 মিটারকে বোঝায়। ক্লিয়ার সবার? ওকে। এখন এটা তোমরা কিন্তু বুঝতেই পারতেছো এখানে যাবে। এখন এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসে। কিভাবে আসে দেখো, তোমাদেরকে এরকম একটা সিনারি দিবে, একটা বস্তু আছে, তাকে তুমি 5 নিউটন বল দিছো উপরের দিকে, আবার 5 নিউটন ডান দিকে বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটি কত মিটার গেল? বুঝতে পারছো? আমরা একটু আগে যেটা দেখলাম, ধারণা করলাম বস্তুটা এখানে যাবে, তাহলে এই যে এই দূরত্বটার মান কত হবে? এখন দেখো তোমরা কমন সেন্স খাটো, আমি তোমাদেরকে কি বলছি, তোমরা আসলে দুইটা জিনিস জানো, এই তো এইটা জানো আর এইটা জানো, এর বাইরে কোনো কিছু লাগবে না তোমাদের ইন্টার ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার শেষ করতে। বুঝতে পারছো? চলো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিই কিভাবে সেটা হয়। এখন দেখো এখানে আমরা কি প্রশ্ন পাইলাম, এখানে আমরা প্রশ্ন পাইলাম যে এই তো এইরকম 5 নিউটন করে উপরে আর ডানে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটি কত মিটার যাবে? আচ্ছা আমরা বুঝতেই পারতেছি বস্তুটা এই জায়গায় আসবে, তাহলে আমরা চিন্তা করি বস্তুর গতিপথ হচ্ছে এইটা, তাহলে এটাকে আমরা আর ধরে নিলাম। আমরা ছোটবেলায় তোমরা কি ধরতে, এসএসসিতে সবকিছুকে এক্স ধরতে অজানাকে, কিন্তু এটাকে আর ধরলে একটা বিশেষ সুবিধা আছে, আমি পরে তোমাদের বলবো। তো এক্স না ধরে আমরা এটাকে আর ধরলাম। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রশ্নটা কি করছে, বলছে কোন দিকে গেল, কোন দিক? আচ্ছা বলো তো দিক, দিক মানে কি? আমরা যে কারোর সাথে দিক বলতে পারি না, যে এই যে এই পয়েন্টটা থেকে কত দিকে গেছে, বা এই পয়েন্টটা এই যে এই অক্ষের সাথে কত কত মানে কত কোণে গেছে, কোণের মাধ্যমে আমরা কিন্তু দিক প্রকাশ করতে পারি, তুমি যদি চিন্তা করে দেখো তাহলে, তাই না? কোণের মাধ্যমে, যে ধরো এখানে এটা হচ্ছে একটা পয়েন্ট, এখান থেকে একটা ছেলে দৌড়ে এই পয়েন্টে গেছে। এখন এখানে চিন্তা করো আমরা যদি একটা চাঁদা ফেলাই, চাঁদাতে কি থাকে, ডিগ্রিগুলো লেখা থাকে না, 90 ডিগ্রি, তারপর হচ্ছে এরকম। তো এটা ধরো এখানে কত ডিগ্রি হয়, 45, তাহলে আমরা কি বলতে পারবো যে এ পয়েন্ট থেকে একটা ছেলে বি পয়েন্টে গেছে, সেটা কোন দিকে গেছে? 45 ডিগ্রি। হ্যাঁ, এই তো যে এক্স অক্ষ বরাবর যে অক্ষটা আছে সেই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে একটা ছেলে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে। এটা হচ্ছে একটা প্রকাশের মাধ্যম, যে আমরা কোণের মাধ্যমে কি প্রকাশ করতে পারি, দিক প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে সেই দুইটা জিনিস, পিথাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতিক অনুপাতের বাইরে কোনো কিছু তোমাদের লাগবে না। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা অতিভুজকে আর ধরে নিয়েছি। আচ্ছা এখন দেখো আমরা এই দিকে যেহেতু 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটা কত মিটার যাবে? অবশ্যই 5 মিটার যাবে। কেন 5 মিটার যাবে? আমাদের এই বিশেষ শর্তের কারণে, যে প্রতি নিউটন বলের জন্য 1 মিটার যায়। ঠিক আছে, এখন দেখো তাহলে 5 মিটার এই দিকে গেল, আবার 5 মিটার এই দেখো যে এই দিকে গেল। এখন দেখো তো এই যে এটাও 5, তাহলে এই বরাবর এখানে এটাও কি হবে? 5 হবে না? এখন এই জিনিসটাকে এখান থেকে এখানে নিয়ে এসে চিন্তা করার সুবিধাটা কি সেটা আমি তোমাদেরকে বলতেছি। এই দেখো আমি যে এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি এটার এটা সমান। আচ্ছা সুবিধা হচ্ছে, দেখো একটু আগে চিত্রটা কেমন ছিল, এই চিত্রটা একটু আগে ছিল হচ্ছে তো এইরকম, এখানে কিন্তু কোনো ত্রিভুজ নাই, কিন্তু আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের সবকিছু শেখাবো একটা ত্রিভুজ থেকে, সেটা সমকোণী ত্রিভুজ, যেটার আমরা দুইটা জিনিস জানবো, একটা পিথাগোরাসের উপপাদ্য আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা এখন এখানে কোনো ত্রিভুজ ফর্ম করে নাই, কিন্তু এই যে এই বরাবর যে অংশটা, এই অংশটাকে আমরা যদি কেটে এই পাশে নিয়ে যাই, তাহলে দেখো একটা এই তো আমরা এ বি সি ত্রিভুজ পেলাম, যে এই ত্রিভুজের ভিতরে আমরা কিন্তু আমাদের সবগুলো কাজ করতে পারবো। ক্লিয়ার এখন? আচ্ছা এটা আমি বুঝাইলাম যে কেন আমরা এই রেখাটাকে এখানে না রেখে এই পাশে এনে চিন্তা করতেছি, এটা আমাদের সুবিধার জন্য। ফিজিক্সের কিন্তু কোনো কিছুই যায় আসে না, কারণ এই যে এই পয়েন্টের মানও ওই অক্ষ বরাবর 5, এই পয়েন্টের মানও ওই অক্ষ বরাবর 5, এখানেও কিন্তু এই যে এইটার সাপেক্ষে 1 2 3 4 5। ক্লিয়ার?
ফিজিক্সের আসলে আমাদের এই রেখাটাকে এখান থেকে এখানে বা যে কোনোখানে নেওয়াতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমাদের জন্য অ্যাজ হিউম্যান আমাদের অনেক কিছু যায় আসে। যেমন একটু আগে এখানে ত্রিভুজ আমরা পাচ্ছিলাম না, কিন্তু এই জিনিসটাকে এখানে চিন্তা করার কারণে আমরা একটা ত্রিভুজ পেলাম। ক্লিয়ার? ঠিক এভাবে তোমরা চিন্তা করবে, আমি তোমাদেরকে শেখাচ্ছি যে তোমরা কিভাবে চিন্তাটা করবা। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা অতিভুজকে আর ধরে নিলাম। আমরা এই তো দেখো এটা যদি থিটা হয়, আমরা ধরে নিলাম যে এটার সাপেক্ষে আমরা নির্ণয় করব দিক। তাহলে এই এইটা থিটাকে বিবেচনা করলে এই যে সমকোণী ত্রিভুজটা, এর লম্ব কোণটা হবে অবশ্যই এটা, আর ভূমি কোণটা এটা। তো তোমরা যারা জানো না তারা একটু খেয়াল করো যে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, ওর হিসাব বাদ। বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সাপেক্ষে আসলে ভূমি এবং লম্ব নির্ধারণ করা হয়। আমরা যদি এই কোণের জন্য ভূমিকে চিনতে চাই, তাহলে ভূমি হবে এই কোণের সাথে যে বাহুটা, সেটা হবে ভূমি। কারণ দেখো এই যে সবচেয়ে বড়টা অতিভুজ, তার মানে এর হিসাবও বাদ, 90 ডিগ্রি কোণটার হিসাব বাদ, আর হচ্ছে যেটা সবচেয়ে বড় বাহু অতিভুজ তার হিসাবও বাদ। কনফিউশন হয় এই দুইটা কোণ এবং এই দুইটা বাহুর মধ্যে। তো তুমি কি চিন্তা করবা, যেখানে থিটা আছে বা যেখানে আমরা কোণটাকে নির্দিষ্ট করতেছি, ওর সাথে যে অতিভুজ বাদে আর একটা বাহু আছে, সেটা হবে কি? সেটা হবে ভূমি। আচ্ছা, এই যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো আমি বলতেছি, তোমাদের যাদের জন্য এই কথাগুলো নতুন বা মনে হচ্ছে তুমি আগে পড়ছো কিন্তু মাঝখানে ভুলে গিয়েছিলে, তারা এগুলো একটু স্পেশালি নোট করবা। আর এই যে আমি কথাগুলো বলতেছি প্রত্যেকটা কিন্তু সিরিয়ালে আমি পড়াই দিছি, তো তোমরাও ভিডিওটা পাউজ করে করে জাস্ট নোট ডাউনটা করবা, তোমাদেরই উপকার হবে। আচ্ছা, তাহলে এটা যেহেতু থিটা, এটা আমরা পেলাম ভূমি, আর এটা হচ্ছে যেহেতু থিটা থেকে দূরে, এটাকে আমরা বলবো লম্ব। ক্লিয়ার? তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে আমি যদি বলি যে এখানে একটা বিটা কোণ আছে, তাহলে বিটা কোণের জন্য লম্ব কোণটা হবে, লম্ব বিটা হবে কোনটা? এই তো কিউ। আর ভূমি বিটা কোণের জন্য ভূমি, তার মানে ভূমি বিটা হবে কোনটা? ভূমি বিটা হবে পি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা আমাদের এই জিনিসটা নিয়ে আগাই। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা এই পাশে আসলে দেখো রুট ওভার হয়ে গেল, পি স্কোয়ার কিউ স্কোয়ার। পি এর মানও হচ্ছে 5, কিউ এর মানও 5, দুটো বসায় দিলাম, আমরা পেলাম রুট ওভার 50। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি এখানে নিয়ে নেওয়া আর হলো পি ও কিউ এর লব্ধি ভেক্টর। ওকে, এই এটার কথা কি? দেখো এই যে এটা একটা ভেক্টর, আমরা বল প্রয়োগ করেছি, বলের জন্য আমরা পেয়েছি কি? সরণ। তাহলে দুইটাই ভেক্টর রাশি। আচ্ছা, আমরা একটা ভেক্টর কিউ আর একটা ভেক্টর হচ্ছে পি। এই তো এই দুইটা ভেক্টরের জন্য আমরা যে একটা ভেক্টর পাইলাম, সেটা হচ্ছে এদের যোগফল। আর ফিজিক্সের ভাষায় এই যোগটাকে যোগ বলা হয় না, বলা হয় লব্ধি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে প্রথম কোশ্চেনটা ছিল, বস্তুটি কত মিটার গেল, এটার মান আমরা বের করতে পারছি, সেটা হচ্ছে রুট ওভার 50। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোন দিকে গেল? কোন দিক বলতে কি? এই তো এক্স অক্ষের সাথে আমরা যদি দিক প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা এই থিটার মানটা বের করবো। এখন চলো দেখি থিটার মানটা কিভাবে বের করা যায়। কোনো কিছু, তাহলে দেখো এখন পর্যন্ত আমি কিন্তু তোমাদের কোনো কিছু শিখাই নেই। কিভাবে শিখাই নেই? কারণ এই তো এই দুইটা জিনিস তোমরা আগে থেকেই শিখে আসছো আমার ক্লাসে। এইটাকেই তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা আমি জাস্ট দেখাইতেছি, কখন ব্যবহার করবে এবং কিভাবে। ওকে, তো আমার লক্ষ্যই থাকবে তোমাদেরকে নতুন কোনো কিছু না শেখানো। ঠিক আছে, চলো এখন দেখি আমরা দিকটা বের করে ফেলাই। তাহলে দেখো ত্রিকোণমিতির অনুপাত অনুসারে, এখানে অনুপাত কথাটা লিখে নিও তোমরা 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 যারা নোট করতেছো তারা। অনুপাত, এই অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে আমরা এই যে ত্রিভুজটা এখানে দেখতে পাচ্ছ, যার আর, এই তো অতিভুজটাকে আমরা আর বলতেছি, তাহলে এর একটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে থিটা। তাহলে এর দেখো সাইন থিটা যদি আমরা বলি, শুধু এই ত্রিভুজ না, সেটা যে কোনো ত্রিভুজই হোক না কেন, যে কোনো সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এই দেখো এখানে সমকোণ, যে কোনো সমকোণী ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা আমরা যদি লিখি, তাহলে আমাদের অবশ্যই কোন অনুপাতটাকে নিতে হবে? লম্ব এবং অতিভুজ। তার মানে এইটার জন্য আমরা যদি লিখতে চাই এই ত্রিভুজের জন্য, যেহেতু এটা থিটা তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে পি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আর। ক্লিয়ার? তার মানে আমরা যদি সাইন থিটা কথাটা লিখি, তাহলে আমাদের এই অনুপাতটা লিখতে হবে, এবং কি এই দুইটা হচ্ছে সমান। সাইন থিটা মূলত একেই বোঝায়, এই জন্য আমরা দুইটাকে লিখে সমান বলতে পারতেছি। আচ্ছা, এরপর আমরা যদি কস থিটা লিখি, তাহলে আমাদেরকে নিতে হবে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যাবে তাকে আমরা কস থিটা বলি। এটা ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে আমরা নির্ধারিত করে নিয়েছি, বুঝছো? এটা কিন্তু বিজ্ঞানীরা নির্ধারণ করে নিয়েছে যে এই বাহুকে এই বাহু দ্বারা ভাগ করলে আমরা সেটাকে কস থিটা বলবো। তাহলে সেটার মান কি হবে? অবশ্যই কিউ বাই আর। কারণ কি? তো এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে আর, এই জন্য আমরা কিউকে নিয়ে এখানে বসিয়েছি। আর এখানে অতিভুজ হচ্ছে আর, এই জন্য আমরা আর কে এখানে বসেছি। ক্লিয়ার? আচ্ছা,
ট্যান থিটার অনুপাত তোমরা জানো, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে পি, ভূমি হচ্ছে কিউ। তাহলে দেখো আমরা কি লিখবো, এটা সমান সমান যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লম্বর জায়গায় পি বসাবো এবং ভূমির জায়গায় বসাবো কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই থিটার মানটা বের করা। কোথায়? এই তো এই জায়গায়, তাই না? যেখানে পি এর মান হচ্ছে 5, যেখানে এই তো পি এর মান হচ্ছে 5, কিউ এর মান হচ্ছে 5। তাহলে আমরা এই যে অনুপাতগুলো দেখতেছো তিনটা, আমরা কিন্তু এখানে দেখো এটার মানও আছে, এটার মানও আছে, এমনকি আর এর মানও কিন্তু আমরা বের করে নিয়েছি। হ্যাঁ, আর এর মান আমরা এই তো আগের অঙ্কটাতে বের করছি, কত? √50। তার মানে কি আমাদের এখন উদ্দেশ্য কি? এখন আমাদের উদ্দেশ্য থিটার মান বের করা। তাহলে দেখো আমরা এই তিনটা অনুপাতের যে কোনো অনুপাত ব্যবহার করে থিটার মান বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। দেখো এখানে আমি ট্যান থিটা দিয়ে বের করে রেখেছি। ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে দেখো ট্যান থিটা, লম্বর মান কত? লম্ব হচ্ছে পি, যার মান হচ্ছে 5। তাহলে কি এই যে এই 5 আমরা কই থেকে পাচ্ছি? দেখো আমাদের যে কোশ্চেনটা ছিল এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি, দেখছো? আচ্ছা, তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মানটা আমরা এখানে বসালাম, ভূমির মানটা এখানে বসালাম। অন, তোমরা সবাই জানো ট্যান থিটা অন যেটা আছে, তোমার যে একটা চার্ট পড়তা না, ট্যান তারপর সাইন কজ একসাথে থাকতো, তারপর এখান দিয়ে থাকতো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ওখান থেকে এটা আসছে। তাহলে ট্যান ইনভার্স, অথবা তোমরা এখন ক্যালকুলেটর ইউজ করতে পারবা। দেখো সরল, এখানে দেখো ট্যান থিটা ছিল, ট্যানটা ওই পাশে কি হয়ে গেছে? ইনভার্স, মানে কি ভাগ হয়েছে, মানে 1/tan, তাই না? এই যে এখান থেকে আমরা যদি লিখি তাহলে যে কোনো যদি ভাগ অবস্থায় থাকে এটাকে আমরা যদি উপরে লিখতে চাই তাহলে সেটা হয়ে যায় ইনভার্স ট্যান ইনভার্স 1। বুঝছো? এভাবে ক্যালকুলেটরে টাইপ করেও তোমরা একটা অ্যান্সার পাবো 45 ডিগ্রি, মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা থিটার মান পাইলাম কার সাপেক্ষে? এক্স অক্ষের সাথে লব্ধির দিক। ক্লিয়ার? তার মানে আমরা এখন কি শিখলাম? আসলে আমরা শিখলাম যে একটা বল আমরা এইভাবে ডান দিকে প্রয়োগ করছি 5 নিউটন, আবার সেম একই মানের আরেকটা বল একই সময়ে একই বস্তুর উপর আমরা উপরের দিকেও প্রয়োগ করছি। ঠিক আছে, এখন এই দুইটা বল এই দুই দিকে বস্তুর উপর 5 নিউটন করে প্রয়োগ না করে আমরা যদি এই তো থিটার, এই তো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি অক্ষ কোণে যদি আমরা এখান থেকে √50 নিউটন বলের একটা মান প্রয়োগ করতাম তাহলেও বলটাকে আমরা এখানে নিতে পারতাম। ক্লিয়ার? বিষয়টা কেমন? আমি তোমাকে একটা 5 টাকার নোট দিয়েছি আর একটা 5 টাকার নোট দিয়েছি, একটা দিছি ডান দিক থেকে, একটা দিছি উপর থেকে, দুইটা মিলে আসলে কত হবে? আসলে হবে 10, তাই না? এটা হচ্ছে আমাদের স্কেলার যোগ। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তা হয় না, কারণ আমরা বুঝতেই পারতেছি 5 নিউটন আমরা এদিকে এবং 5 নিউটন এদিকে দিলে বস্তুটা আসলে এখানে যাবে, আর এই মাঝখানের মানটা কোনোভাবেই 10 না। আমরা পিথাগোরাস থেকে বের করে দেখলাম এটার মান হচ্ছে √50। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি অসুবিধা হয় একটু আগে থেকে দেখো। আচ্ছা, এখন পর্যন্ত আমি তোমাদেরকে যা শিখেলাম এটা আসলে তোমাদের রিভিশন করাইলাম একরকম, তোমরা যেটা পড়ে আসছো। এখন এরপর আমরা নতুন কিছু দেখব, কিন্তু আমার যেটা শর্ত এই তো এটা যে তোমরা অলরেডি এগুলো জানো সেটা কিন্তু আমি বহাল রাখবো। নতুন কিছু তোমরা শিখবা, কিন্তু তোমরা দেখবা নতুন কোনো কিছুই তোমাদের আসলে আমি শিখাইতেছি না, তোমরা আগে থেকেই জানতা, জাস্ট সেটাকে আমি বুঝাই দিতেছি যে তোমরা এটা জানো। ক্লিয়ার? ঠিক এটাই মাথায় নিয়ে আগাও, তাহলে আসলে ফিজিক্স কিন্তু পৃথিবীতে সবচেয়ে সহজ সাবজেক্ট। বুঝছো? মানে অ্যাটলিস্ট ইন্টার ফিজিক্সের কথা আমি যদি বলি, ফিজিক্স ইটসেলফ নট দ্যাট ইজি সাবজেক্ট। যদি অনার্স লেভেল বা মাস্টার্স লেভেলে চিন্তা করো, কিন্তু ইন্টার লেভেলে যদি আমি তোমাদেরকে বলি একটা সিঙ্গেল সাবজেক্ট যেটা তুমি কোনো কিছু রিভিশন না দিয়ে পরীক্ষা দিতে যাবা, কোনো কিছু মনে রাখবা না, তাও 70, 80 বা 80+ মার্ক তুমি ক্যারি করতে পারবা। কিন্তু তুমি বায়োলজির কথা ভাবো, তুমি যদি রিভিশন না দিয়ে যাও একদম একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কেমিস্ট্রির কথা ভাবলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ফিজিক্সই একমাত্র এমন একটা সাবজেক্ট যেটা তুমি যদি বুঝে পড়ো, কোনো রিভিশন ছাড়া, কোনো মাথায় প্রেশার নেওয়া ছাড়া, কোনো জিনিস মনে না রেখে তুমি খুব ভালো স্কোর করতে পারবা। এমনকি আমি তোমাদের এটা আশ্বস্ত করতে পারি, আমি নিজেও আসলে এইভাবে ফিজিক্স পড়েছি যেভাবে তোমাদের দেখাচ্ছি। ও আসলে তো এখনো দেখাইনি, এগুলো তো তোমরাই জানতো। এরপরেরটা যেভাবে তোমাদের দেখাবো এখান থেকে তোমাদের কিছুটা ভালো লাগা হয়তো জন্মাবে। ওকে? আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আমরা আগাই। অফলাইন ক্লাসগুলোতে আমরা অনেক আড্ডা দিব, অনেক কথা বলবো, এখন আমরা একটু পড়াশোনাটাই ফোকাস করি। আচ্ছা দেখো, খেয়াল করো, চিন্তা করো এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য তোমরা কিন্তু অলরেডি জানো যে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, r² = p² + q²। কারণ কি এখানে আর হচ্ছে অতিভুজ, পি হচ্ছে, যদি এটা থিটা বলি তাহলে লম্ব, আর কিউ হচ্ছে ভূমি। ওকে, ঠিক আছে। এখন আমি যদি তোমাদেরকে একটু চিন্তা করতে বলি, কষ্ট করে চিন্তা করো তো, এই যে ত্রিভুজটা যে দেখতেছো, হ্যাঁ, আমি এখানে কি করছি আসলে তোমাদেরকে আরেকবার একটু দেখাই এখানে আসলে কি হচ্ছে। এটাকে আমরা কপি করলাম, দেখো এই তো জিনিসটা আছে। এখন সেম জিনিস আমি যদি আরও একটা নিতে পারি না? দেখো তো এই দুটো সমান সমান কিনা, একদম সমান সমান। এখন দেখো এটাকে আমি ঘুরাইতে পারি না, দেখো কত ডিগ্রি ঘুরাচ্ছি, দেখো এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে 180 ডিগ্রি ঘুরাইলাম। এখন যদি একে আমি নিয়ে এসে এর উপর বসাই, দেখো এই তো দেখো
এখানে একটা আর একটা আর দুইটা আর কি একদম সেম না, খেয়াল করে দেখো। আচ্ছা বেশি আমি হচ্ছে জুম ইন করছি তো লেখাগুলা একটা একটার ভিতরে ঢুকে গেছে। এখন দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, দেখছো? তার মানে আমি যে আয়তটা বানাইলাম এটা আসলে আমি কিভাবে বানাইলাম, দেখো দেখো এই তো এরকম একই রকম ত্রিভুজ আমরা দুইটা নিয়েছিলাম। হ্যাঁ, এই তো একটা ত্রিভুজ নিলাম, সেটাকে আমরা ডাবল করলাম, তারপর আমরা সেটাকে রোটেট করলাম কত ডিগ্রি, 180 ডিগ্রি, তারপর আমরা তাদেরকে একটার উপর রেখে দিলাম, তাহলে আমরা কি পেলাম, একটা আয়তক্ষেত্র পেলাম। ঠিক একই প্রসেসে আমি এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র বানাইছি। এখন এখানে বোঝার বিষয় কি, বোঝার বিষয় হচ্ছে এই দেখো, এই যে এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য এখানে যদি, এই ত্রিভুজের জন্য এখানে যদি আর এর মান হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এই ত্রিভুজের জন্য আর এর মান হবে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কোনো সন্দেহ আছে? আশা করি কোনো সন্দেহ নাই। আচ্ছা এখন আমরা যদি এই দুটাকে একসাথে করি, এই যে আয়তক্ষেত্রটা আমরা যদি পাই, ওয়েট, এই তো আমরা যে আয়তক্ষেত্রটা পাইলাম, সেই আয়তক্ষেত্রের যে আর, সেই আর এর মান কি আমরা বলতে পারি না যে সেটা এখনো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারই আছে? আচ্ছা ঠিক আছে, এখন তুমি একটা বিষয় চিন্তা করো তো, এই তো এখানে আসলে কি আছে, এখানে আসলে এই জিনিসটা কি, এই যে এই ত্রিভুজটার অতিভুজ, তারপর আবার সেম জিনিসটাই এই তো এখানে, এটা কি এই আয়তক্ষেত্রের আমরা কর্ণ হিসেবেও চিন্তা করতে পারি না এই সেম জিনিসটাকে? হ্যাঁ করতে পারি। তার মানে কি এখানেও দেখো আর এর মান যদি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, এখানেও আর এর মানটা কি আছে, যদি দেখতে একটু ডিফারেন্স হয়ে গেছে বুঝছো, কিন্তু আসলে কিন্তু একই চতুর্ভুজ বোঝানো হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলতে পারি, এখানেও আমরা বলতে পারি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলাই যায়, কারণ মান তো একই আছে। ওকে, এখন দেখো আমরা যদি এই যে এখান থেকে, এই তো আমরা যদি এখান থেকে আয়তক্ষেত্রটাকে জ্যামিতিকভাবে একটা ধাক্কা দিই, তাহলে এটা কি ভুসকে যাবে না? এই দেখো ঠিক এই যে এরকম হয়ে যাবে না? হ্যাঁ এরকমই হওয়ার কথা। আচ্ছা এটাকে আমরা ভস্কাইয়া দিলাম, ঠিক আছে। এখন একটা বিষয় তুমি চিন্তা করো, ওইটা আচ্ছা ওটা আমি পরেই বলবো তোমাদের। আচ্ছা দেখো এখন কি হলো আসলে, এই তো এটার দেখো আকৃতিটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এখন কিন্তু আমরা আর বলতে পারবো না যে এই যে আর, সেটার জন্য আমরা বলতে পারবো না যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারণ কি, কারণ এই যে আরটা কোন ত্রিভুজের, এই তো এই ত্রিভুজের। দেখো এই তো আরটা এখন সেটা কিন্তু এই যে এই ত্রিভুজের আর, তাই না? এটা কিন্তু আর সমকোণী ত্রিভুজ না যে আমরা বলতে পারবো আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝতে পারছো কেন বলতে পারতেছি না? আচ্ছা কিন্তু আমরা এখন যদি এই যে একটু টেকনিক্যালি এই যে এই অংশটুকু বাড়ায় আনি, এই যে বাহুটাকে একটু বড় করে নিলাম, আবার এই পাশে যে বাহুটা ছিল এই যে এটা, সেটার এই যে এখান থেকেও আমরা একটা নিচের দিকে লম্ব আঁকাইলাম, তাহলে দেখো এখন আমরা কি পাচ্ছি, এখন কিন্তু আমরা এই যে আবার একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এই যে বড়টা, আবার একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এই তো ছোটটা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখো, চিত্রটা হওয়ার কথা ছিল এই তো এই যে এরকম, এই তো এরকম। দেখো কেন এরকম, এই তো আমরা এই যে এরকম একটা আকৃতিকে আয়তক্ষেত্রকে আমরা কি করতেছি, একটা বল প্রয়োগ করতেছি। এটা তোমরা চিন্তা করবা যে তোমরা অনেক কার্টুন থাকে না যে তোমরা ওই যে ধরো টিভি ফ্রিজ কেনার পর একটা বড় বক্সের মধ্যে করে আসে, ওইটাকে তোমরা যদি এভাবে ধাক্কা দাও তাহলে ওটাকে এভাবে ঘুষকে যাবে না? ফসকে যাবে, সেই ঘটনাটি আমরা এখানে দেখাইছি, বুঝছো? আচ্ছা তাহলে দেখো আমরা মূলত এরকম একটা জিনিস পাবো। দেখো এই জারটা আর এই জারটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা আর কি নাই, সমকোণী ত্রিভুজ নাই। একটু আগে যেটা এই যেভাবে সমকোণী ছিল, এই তো এটার মতো সমকোণী ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আর কিন্তু এখন আর আমরা এইভাবে বলতে পারবো না যেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কিভাবে বলবো, এইটাই আমি দেখো, দেখো তোমরা নিজেরা এই জিনিসটাও জানো কিন্তু তোমরা আসলে জানো না যে তোমরা জানো। ক্লিয়ার? দেখো কিভাবে, তাহলে দেখো যেরকম ছিল এই তো, এখন আমরা কি করলাম, এই বাহুটাকে বড় করে নিলাম, এই বাহুটাকে বড় করে নিলাম, উদ্দেশ্য কি একটা 90 ডিগ্রি আমরা বানিয়ে নিলাম। কেন? কারণ আমরা 90 ডিগ্রি ত্রিভুজের জন্য, মানে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তার জন্য আমরা কি কি জানি, পিথাগোরাস জানি, আর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, যেটা আমরা ইউজ করব। ঠিক আছে, দেখো এখন দেখো আমরা এখানে আমাদের সাইনগুলো নিলাম। দেখো এটা ছিল আমাদের কিউ, এই তো একদম, এই তো আমরা কোথা থেকে নিলাম, এই তো এখান থেকে। দেখো এই যে এই ত্রিভুজের এটা কি ছিল, কিউ ছিল নিচে, এখানে ছিল পি আর এটা ছিল আর, সেই অনুযায়ী আমরা সাইনগুলোকে আবার দিয়ে নিলাম, যে নিচে হলো কিউ, তারপর এই যে এই বাহুটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। এখন চিন্তা করো তো, আমরা যে জিনিসগুলো জানতাম, আমরা কি জানতাম, ত্রিকোণমিতি অনুসারে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন এই ত্রিভুজের দেখো এসিডি ত্রিভুজ, এ সি ডি, তার মানে এই যে ত্রিভুজটা, সেই জায়গাতে, বুঝছো? এই তো এ সি ডিতে আমরা বলতে পারি না
যে সাইন আলফা। আচ্ছা দেখো এই যে এই কোণটাকে আমরা ধরে নিলাম আলফা। আচ্ছা এখন একটা কমন সেন্স খাটাও তো, এইটা যদি আলফা হয় তাহলে এই যে ত্রিভুজটার এখানে যে কোণটা সেটাও কি হবে? আলফা হবে। এটা কিন্তু দেওয়া থাকবে না, হ্যাঁ, এটা এখানে যেহেতু আলফা তাহলে এটা সমানই হবে, তোমরা জানো অনেক উপপাদ্য পড়েছো না, সেই উপপাদ্য অনুসারে। ঠিক আছে, এখন আমরা তাহলে এই যে এই ত্রিভুজের এই যে এইটা আমরা কোণ ধরে নিলাম, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি কোণ হয় তাহলে এই কোণের কাছাকাছি যে বাহুটা সেটা হবে কি? ভূমি, অর্থাৎ সিডি হচ্ছে এখানে ভূমি, আর এডি এই যে কোণ থেকে দূরে, তার মানে এটা হবে কি? এটা হবে লম্ব। ক্লিয়ার? তাহলে আমরা এই যে কোনটা লম্ব কোনটা ভূমি সেটার ভিত্তিতে আমরা কি লিখলাম? সাইন আলফা। সাইন আলফা, সাইনের জায়গাতে কি হবে? লম্ব, লম্ব বাই অতিভুজ। আচ্ছা দেখো লম্বটা কি? এডি। আচ্ছা অতিভুজ কি? অতিভুজ তো আমরা এসিও বলতে পারি। এসি এর মান হচ্ছে পি, কারণ এই বাহুটাকে তো আমরা পি বলি, তার মানে এখানে এসি যে কথা, পি একই কথা। আচ্ছা এই জন্য আমরা কি লিখলাম? এডি বাই এসি, এসির মান হচ্ছে পি। ক্লিয়ার? ওকে, এখন দেখো এই তো সাইন আলফা সমান সমান এডি বাই পি। তাহলে দেখো এডি এর সাথে কি পি কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তাহলে এই পিটাকে আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে? গুণন হবে। তাহলে পি সাইন আলফা সমান সমান এডি, তাই না? তার মানে একটু আগে আমরা দেখো এসি এর সমান সমান কি ছিল? পি ছিল। এখন দেখো এডি এর সমান সমান আমরা কি পেলাম? পি সাইন আলফা। তাহলে আমরা লিখতে পারি না যে এই তো এডি, এডিকে এডি না বলে আমরা কিন্তু পি সাইন আলফাও বলতে পারি। বলতে পারি কি না? ক্লিয়ার? আচ্ছা আর একবার বলি শোনো, এই দেখো এটা হচ্ছে একটা যে কোনো সমকোণী ত্রিভুজ। একটু আগে আমাদের যে ত্রিভুজটা ছিল সেটা সমকোণী ছিল না, এটাকে আমরা কি করছি? সমকোণী বানায় নিলাম বর্ধিত করে। ঠিক আছে, আমাদের নিজেদের সুবিধার জন্য, হ্যাঁ, বানায় নিলাম। এখন এই যে কোনো সমকোণী ত্রিভুজে সাইন আলফা হচ্ছে, সরি সাইন থিটা। আচ্ছা এখানে দেখো থিটা কোণ বলা হচ্ছে, কারণ কি? আমরা শুরুতে লিখছিলাম থিটা, এই তো এখানে আমরা থিটা লিখছিলাম। এখন এই কোণটাকে আমরা যদি আলফা বলি, জাস্ট কি হবে? এগুলো আলফা হয়ে যাবে। এতটুকু চেঞ্জ আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, তো মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে এখন আমরা কাজ করতেছি এই তো এই ত্রিভুজটাতে, মূলত আমরা এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে প্রয়োগ সেটা আমরা এই ছোট ত্রিভুজটার মধ্যে করতেছি, যেখানে থিটার জায়গায় আলফা আছে, এই জন্য আমরা এখানে আলফা লিখতেছি। আচ্ছা তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে এডি আর অতিভুজ হচ্ছে পি, এই জন্য আমরা লম্বের জন্য এডি নিলাম আর অতিভুজের জন্য নিলাম পি। তাহলে এই আমাদের সাইন থিটার অনুপাতটা আমরা লিখে ফেলেছি। এখন দেখো এই যে এডি এর সাথে পি আছে ভাগ অবস্থায়, এই জন্য আমরা পিটাকে এই পাশে নিয়ে আসলাম। তার মানে পি ইন্টু সাইন থিটা সমান, সরি পি ইন্টু সাইন আলফা সমান সমান হচ্ছে এডি। এখন এডি কোথায় ছিল আসলে? এই জায়গায়। তাহলে এটার আমরা মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ এই যে বাহুটাকে আমরা এডি বলেও ডাকতে পারি, আবার পি সাইন আলফা বলেও ডাকতে পারি। ক্লিয়ার? ওকে, এখন ত্রিকোণমিতিক অনুপাত আমরা যে কোনোটাই তো চুজ করতে পারি তিনটার মধ্যে। আচ্ছা তাহলে আমরা এখন যদি কজ আলফাটাকে চুজ করি তাহলে কি হবে? দেখো কজ আলফাকে আমরা যদি চুজ করি তাহলে দেখো এই তো এটা হচ্ছে আলফা। তাহলে কজ যেহেতু আমাদের অনুপাতটা হবে কি? অনুপাতটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে যেহেতু আলফা এটার কাছের বাহুটাই হবে ভূমি, তার মানে সিডি। আর কি হবে? আরেকটা হবে অতিভুজ, অতিভুজ এখানে কি? পি। তাহলে দেখো এই যে কোনো একটা জায়গায় আমরা ভূমিকে যদি অতিভুজ দ্বারা ভাগ করি, তার জন্য আমরা কি লিখতে পারি? কস থিটা বা কজ আলফা, এখানে যেহেতু কোনটা আলফা। ওকে, তাহলে এখন এই পিটা আবার এখানে ভাগ অবস্থায় আছে, আমরা এখানে লিখতে পারি না পি ইন্টু কজ আলফা। তাহলে পি কজ আলফা সমান সমান সিডি, যেটা আমি এখানে লিখে রেখেছি। দেখো বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন এই যে সিডিকে সিডি না বলে পি কজ আলফাও বলতে পারি। ওকে, তোমরা কিন্তু আসলে বুঝতে পারতেছো আমার যেটা মনে হয়। হ্যাঁ, তোমরা কিন্তু এই যে ভিডিওটা যারা দেখতেছো কমেন্টে অবশ্যই বলবা তোমরা বুঝতে পারতেছো কিনা, বা এমন ভিডিও তোমরা আরও চাও কিনা। আচ্ছা এখনো আরেকটু অংশ বাকি আছে, এটা দেখার পর তোমরা আসলে বুঝতে পারবে যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে চলো, এখন দেখো আমরা আলটিমেটলি কি পাইলাম। এতক্ষণ ধরে আমরা কি করলাম? আমরা ত্রিকোণমিতি অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কনফিডেন্টলি আগাইতেছিলাম। আগাইতে আগাইতে আমরা এটার কি ব্যবহার করতাম? আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতাম, আর কি ব্যবহার করতাম? আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতাম। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের সামনে এমন একটা ত্রিভুজ আসছে যেটা কিনা যেটা কোনো সমকোণী না। দেখো এই যে ত্রিভুজটা কিন্তু সমকোণী নয়, এই জন্য আমরা একটু ঝামেলায় পড়লাম। কিন্তু আমরা আবার ফিজিক্স জানি, তাই না? দেখো আমাদের এই ফিজিক্স পিকটাসের কিন্তু একটা হচ্ছে স্লোগান আছে, সেটা হচ্ছে একটু বলে নেই, লার্ন ফিজিক্স রুল ফিজিক্স। তুমি ফিজিক্স যখন বুঝে পড়বা, ফিজিক্সকে তুমি রুল করতে পারবা, বুঝছো? ফিজিক্স যখন বুঝে পড়বা, তোমার যা ইচ্ছা তুমি সেটা করবা। যেমন দেখো তুমি কিন্তু এই যে এরকম অসমকোণ ত্রিভুজের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে পারো, কিন্তু আমার কথা, তুমি যেহেতু একটা সূত্র পড়ছো, তুমি আর কেন করবা? তুমি এটাকেই তোমার সুবিধার্থে সমকোণী ত্রিভুজ বানায় নিবা।
এই তো আমরা যেভাবে বানায় নিলাম, এই তো দেখো আমরা কি করলাম, আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানায় নিলাম একটু বর্ধিত করে। এখন এতে আমাদের কি কি আমরা পাইলাম দেখো, আমরা অলরেডি এই যে এই বাহুটাকে কি বলতে পারতেছি, পি সাইন আলফা, এই বাহুটাকে আমরা বলতেছি পি কজ আলফা বললাম, ঠিক আছে। এখন চিন্তা করো, এখন আমরা অলরেডি ব্যবহার করছি কি, আমাদের হাতে দুইটা অস্ত্র ছিল, একটা অস্ত্র হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আর একটা অস্ত্র হচ্ছে পিথাগোরাস। আমরা অলরেডি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে ফেলাইছি, আর একটাই অস্ত্র আছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এখন আমরা সেটাই ব্যবহার করব। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এবিডিতে, এবিডি ত্রিভুজটাকে চিনতে হবে। দেখো এ বি আর হচ্ছে ডি। এখন বলো তো এটা কি সমকোণী ত্রিভুজ কিনা, এবিডি ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ এই তো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ব্যবহার করতে পারি কিনা বলো? অবশ্যই পারি। আচ্ছা তাহলে এখানে অতিভুজ কোনটা, দেখো এই যে অতিভুজ কিন্তু এখানে আবার আর, ওকে, আর স্কোয়ার সমান সমান দেখো এখানে এই যে এখন এখন এই যে ত্রিভুজটার ক্ষেত্রে, এই তো ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ভূমি আর হচ্ছে সাইন আর হচ্ছে লম্ব এবং ভূমি না, তাহলে আমরা ধরে নিই এই যে এই ত্রিভুজটার সাপেক্ষে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কি দাঁড়াবে, এই ত্রিভুজটার সাপেক্ষে হিসাব নিকাশ করলে এটা হবে লম্ব, এটা হবে কি লম্ব, আর এটা হবে ভূমি। তাহলে সেটা ধরে নিয়ে আমরা যদি আগাই, তাহলে দেখো এই তো এখানে আসলে ম্যাটার করে না, তুমি যে কোনোটা এটা বা এটা যে কোনোটাই ধরতে পারো, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আগানো উচিত। যদি তুমি বারবার একইভাবে করো তাহলে তোমার ব্রেন ওটাতে অভ্যস্ত হবে, আর তুমি চাইলেও জিনিসটাকে একটু কষ্ট হবে ভুলে যেতে। এই জন্য আমরা সবসময় একই প্রসেস তোমাদেরকে করতে বলি, কিন্তু তাছাড়া আসলে যায় আসে না তুমি কোনটায় কি ধরলা, এগুলো আসলে তেমনটা ম্যাটার করে না, তুমি যখন বুঝবা তখন। ঠিক আছে, বোঝার আগ পর্যন্ত কিন্তু ম্যাটার করে, বুঝে গেলে তখন আর ম্যাটার করে না। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে আমরা লম্বর জন্য লিখলাম এটা, ভূমির জন্য লিখলাম এই তো এইটা। আচ্ছা ওয়েট, দেখো এই যে আমাদের ত্রিভুজ, কি ত্রিভুজ কিন্তু এই যে এই বড়টা, তাই না? তাহলে এখানে আমরা লম্ব হিসেবে পেলাম কি, এতটুকুই কিন্তু লম্ব, শুধু এটা একাই পুরোটুকু মিলেই লম্ব। কিন্তু দেখো এই যে এখানে ভূমি হিসেবে আমাদের দেখো ফার্স্টলি আছে কিউ, তারপর সেকেন্ডলি আবার আছে এটা, তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে দুইটা মিলে আমরা কি পাবো, ভূমি। তাহলে দেখো এই তো ভূমি স্কোয়ারে আমরা কি করছি, কিউ প্লাস পি কজ আলফা হোল স্কোয়ার। ওকে, এখন তোমরা খুব সুন্দরভাবে দেখো আমরা স্কোয়ারটা বসায় দিলাম, তাহলে তোমরা কি পড়ছো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করলাম, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে পার্টটা আর এই যে পার্টটাকে আমরা যদি একটু কাছাকাছি লিখি তাহলে দেখো তো আমরা এই দুটো অংশ থেকে, আর বাকিগুলোকে জাস্ট আমরা এমনিতেই বসাই দিছি, তাহলে এই অংশটুকু থেকে আমরা কি করতে পারি, দেখো পি স্কোয়ার কমন নেওয়া যায় না। দেখো আমরা এই যে এই দুইটার মধ্যে কিন্তু কাজ করতেছি, বুঝতে পারছো? অন্যদিকে তাকানোর কোনো দরকারই নাই, এই দুইটার মধ্যে শুধু আমরা কাজ করতেছি। তাহলে দেখো দুইটাতেই পি স্কোয়ার আছে, তো আমরা পি স্কোয়ার কমন নিলাম। কমন নিলে দেখো এখান থেকে নিলাম সাইন স্কোয়ার আলফা, এখান থেকে নিলাম কজ স্কোয়ার আলফা। এখন একটু তোমরা তোমাদের এসএসসি হায়ার ম্যাথ অথবা জেনারেল ম্যাথ দুইটাতেই থাকার কথা, ত্রিকোণমিতিক চ্যাপ্টারগুলোতে ছিল না সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান অন, তোমরা এটা প্রমাণও করে আসছো, এমনকি প্রমাণও করছো দুইভাবে, জ্যামিতিকভাবে আবার ম্যাথমেটিক্যালি। ওকে, তাহলে দেখো এই যে বাকি যে লেজটা লেজের মতো করে সাথে আসতেছে। ওকে, তাহলে কিউ স্কোয়ার তারপর 2 পি কিউ কজ আলফা আসলো। এখন দেখো আমরা এটার জন্য অন বসায় ফেলাইছি, তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ক্লিয়ার? তাহলে দেখো আর এর মান আমরা, দেখো এতে স্কোয়ার ছিল সেটাকে আমরা যদি রুটে কনভার্ট করি, আর আমরা কিন্তু আর এর মান পেয়ে গেলাম, পাইছি না? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এরকম একটা সামন্তরিক, দেখো এটা কিন্তু একটা সামন্তরিক, তাই না? এটা একটা সামন্তরিক না? তাহলে একটা সামন্তরিকের দুইটা যে বাহু আছে, এই দেখো এটা একটা বাহু এটা একটা বাহু, দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, এদিকে আমাদের 5 নিউটন ভেক্টর কাজ করতেছিল, এইদিকে উপরের দিকেও 5 নিউটন, তাহলে সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু, দেখো সন্নিহিত মানে কি কাছাকাছি, হ্যাঁ, সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর যদি কাজ করে তাহলে তাদের যে যোগফল বা লব্ধি ভেক্টর হবে তাদের কর্ণ বরাবর, সেই কর্ণের মান কত হবে, সেই কর্ণের মান হবে এই তো এটা, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ক্লিয়ার? এখন এই যে আলফাটা কি, আলফাটা দেখো তো কোথায় ছিল, এই তো আলফাটা কই ছিল, এই তো এই জায়গায় ছিল, যেটা কার সমান, এই তো এর সমান। তার মানে কি আমাদের এখানে যে পি আর কিউ, তার মানে যে দুইটা ভেক্টর একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর কাজ করতেছিল, সেই দুইটা ভেক্টরেরই মাঝখানে যে কোণটা আছে, এই তো এই কোণটা, সেটাই কিন্তু আমাদের কি, আমাদের আলফা, ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা জেনে ফেললাম যে এই আর এর মানটা কত। ওকে,
এখন দেখো আমরা আগের অঙ্কে কি কি করছিলাম, দেখো এই যে এই ক্ষেত্রে আমরা মানটাও বের করছিলাম, আবার দিকটাও বের করছিলাম। আর এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র মানটা বের করলাম, তাই না? এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেনের সাথে একটু পরিচয় করে দিই, যেটা দেখলে তোমরা আরো বুঝতে পারবা। দেখো আমরা একটু আগে মানে শুরুতে যে অঙ্কটা করেছিলাম, যেখানে আর এর মান আসছিল √50 এবং কোণের মান আসছিল 45°, সেখানে কেমন ছিল জিনিসটা? এই তো জিনিসটা ছিল তো এইরকম। চলো এটার সাথে আমরা একটু সাইড বাই সাইড কম্পেয়ার করি এই দুইটা কোশ্চেনকে, যেটা তোমরা পারছো আর যেটা তোমরা এখন পারার চেষ্টা করতেছো। দেখো এখানে দেখো খুব সুন্দরভাবে কোন দুইটা কিভাবে কাজ করতেছিল, একদম লম্ব বরাবর কাজ করতেছিল, যেটার কারণে আমরা এই লম্বটাকে এখান থেকে তুলে যখন এখানে বসাইতাম আমরা সরাসরি একটা সমকোণী ত্রিভুজ পাইতাম। এইটাই হচ্ছে আমাদের সেই ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা আমরা এখানে আর পাচ্ছি না। দেখো একটা বল এখানে কাজ করতেছে 5 নিউটন, কোন দিকে? একদম হচ্ছে ডান দিকে। কিন্তু আগে যেটাই দেখো, এই যে এটা কিন্তু এটার সাথে আমরা কম্পেয়ার করতেছি, যে একদম খাড়াখাড়ি উপরের দিকে কাজ করতেছিল, কিন্তু এখন সেটা কি করতেছে? এই দেখো 60° অ্যাঙ্গেল করে করতেছে। একটু আগে ছিল 90° অ্যাঙ্গেল, কিন্তু এখন আর সে 90° অ্যাঙ্গেলে কাজ করছে না, কাজ না করে কাজ করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 60° অ্যাঙ্গেলে। তাহলে এখন বলো তো, এখন যদি আমরা এই বাহুটাকে এই পাশে নিয়ে আসি জাস্ট এটার মতো করে, তাহলে এখানে কিন্তু আমরা আর কি পাচ্ছি না। দেখো একটু আগে আমরা এটা যদি সোজা থাকতো সেই ক্ষেত্রে আমরা কি পাইতাম? আমরা পাইতাম হচ্ছে সোজা থাকলে পাইতাম 90°, কিন্তু এখন আমরা সোজা পাচ্ছি না। তাহলে আমরা কিন্তু আর এই যে ত্রিকোণমিতির আর হচ্ছে পিথাগোরাসের যে সূত্রগুলো আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমি তোমাদের এতক্ষণ এই যে এই অংশগুলো শেখাইলাম, যে কিভাবে তোমরা আসলে এরকম যদি 90° আমরা নাও পাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আর এর মান বের করব। ক্লিয়ার? এখন তাহলে এই প্রশ্নটা দেখো কি বলছে। বলছে 5 নিউটন বল ডান দিকে এবং সেই 5 নিউটনের সাথে 60° কোণ করে আরেকটা বল 3 নিউটন সেটা প্রয়োগ করা হলো। কোশ্চেনটাকে আমরা কপি করে নিয়ে যাই, যেখানে আমরা শিখলাম আর এর মান বের করা, ঠিক সেই জায়গাতে। এই তো, ও আচ্ছা, এখানে অলরেডি এটা কপি করাই আছে। দেখো খেয়াল করো, এখন এটার আমরা যদি কোশ্চেন সলভ করতে চাই, তাহলে এখানে দেখো এই তো আর, এখানে আর কোনটা? এখানে আর হচ্ছে এই তো এইটা, দুইটা বল প্রয়োগ করার কারণে তারা যে বরাবর ক্রিয়া করবে সেটাই তো হচ্ছে আর, তার মানটা হচ্ছে আর। ওকে, এখন এটা আমরা নির্ণয় করব কিভাবে? দেখো √p² + q² + 2pq cos আলফা। এখন আমরা একটাকে আমরা ধরে নিব কি? পি। তাহলে আমরা ধরে নিই এইটা হচ্ছে পি ভেক্টর, আর এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে কি দাঁড়াইলো? এখন আমরা যদি সূত্রে এই মানগুলোকে বসাই, তাহলে দেখো পি এর মান কত? 3, সেটা আমরা বসাইছি দেখো এই তো p² এর জন্য। তারপর দেখো কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 5, সেটাকে আমরা বসাইছি এই তো কিউ এর জন্য 5²। এখন দেখো আলফা জিনিসটা আসলে কি? আমরা যে পি আর কিউ এর জন্য বলটাকে বের করতেছি, আর সেই পি আর কিউ এর মাঝখানের কোণটাই হচ্ছে কি? মাঝখানের কোণটাই হচ্ছে আলফা। সেটা দেখো এখানে মান কত? এখানে মান হচ্ছে 60°, তাই না? তাহলে আলফার জন্য আমরা কি বসাবো? 60°। তাহলে দেখো মাঝখানে আবার 2pq আছে, তাহলে পি এর মান হচ্ছে এই তো 2টা আমরা লিখলাম, পি এর মান 3 এবং কিউ এর মান 5। তাহলে একদম সবগুলো যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমরা মান পেয়ে যাবে, তাই না? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এরপর দেখো, এরপর আরেকটা কোশ্চেন একই রকম, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ, এটা তোমরা করে কমেন্টে মানগুলো লিখবা। আমি কিন্তু সবগুলো কমেন্ট চেক করব, বুঝতে পারছো? তাহলে এটা আমি একটু বলে দিই কিভাবে করবা, তারপরেও যেহেতু প্রথমবার তোমরা দেখতেছো। এখানে একটা ফোর্স দেখো কিউ, কোন দিকে কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর, তার মান কত? 2। তারপর আরেকটা ভেক্টর যেটা হচ্ছে পি, যার মান হচ্ছে 4, কাজ করতেছে এক্স অক্ষের সাথে 120°। তাহলে এখানে পি এর মান 4, কিউ এর মান 2 এবং আলফার মান হচ্ছে 120। জাস্ট আর এর মানটা তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলবা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা একটু সামারাইজ করি। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যেগুলো দেখাইলাম, হ্যাঁ, এই তো প্রসেসটা। আশা করি তোমরা এভরি সিঙ্গেল স্টেপ বুঝতে পারছো যে জিনিসটা কোন দিক থেকে কোথায় আগাচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা জিনিস ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত, মানে একদম চ্যাপ্টারের সাথে সব চ্যাপ্টারের কানেক্টেড থাকে তা না, তবে এভরি সিঙ্গেল চ্যাপ্টারের এভরি সিঙ্গেল কন্টেন্ট কিন্তু একটার সাথে কানেক্টেড, কিন্তু তোমার বইয়ে হয়তো এতটা সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া নেই। কিন্তু তুমি যদি আমার ক্লাসগুলো দেখো, এখানে দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে আমরা একদম স্মুথলি পড়বো। বলেছি তো যে কিভাবে পড়বো আমরা, বোতল থেকে পানি ফেলে দিলে সেটা যেভাবে স্মুথলি পড়ে, কোনো রকম
বাধা ছাড়া একদম স্মুথলি পড়ে না জিনিসটা, মানে আমরা দেখি খুব একটা স্মুথনেস দেখতে পাই পানি পড়ার ক্ষেত্রে বা গড়িয়ে যাওয়ার ক্ষেত্রে। ঠিক চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে এইভাবে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এখন পর্যন্ত যে জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাইলাম একটু সামারাইজ যদি করি, তোমরা দেখো কিভাবে মনে রাখবা। হ্যাঁ, এই তো এত সুন্দর স্টেপগুলা তোমরা বারবার আমি তোমাদের দেখাবো, সমস্যা নাই, ভিডিও তোমরা বারবার দেখবা, এত প্রেশার নিয়ে মনে রাখারও দরকার নেই, কারণ তোমরা প্রথমবার দেখতেছো। তোমাদের জন্য ফার্স্ট টাইম এই ভিডিও দেখার ক্ষেত্রে জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে যে এই জিনিসগুলো বুঝে করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো এমন না যে একটা সূত্র, এই যে পিথাগোরাসের জন্য এটা সূত্র, তাহলে সামান্তরিকের জন্য এটা সূত্র, তুমি মুখস্থ করে ফেলো, অঙ্ক করো, বিষয়গুলো কি এরকম? আসলে কিন্তু এরকম না। তাহলে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টার কানেক্টেড, এমনকি এগুলো বুঝে পড়া যায়। তুমি যদি শুধু এতটুকু মাথায় রাখো যে হ্যাঁ এগুলো বোঝা সম্ভব, তাহলেই ইটস ওকে। তারপর তুমি দেখো শর্টলি কিভাবে এটা করবা। শর্টলি তুমি করবা যে ধরো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা যে তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের অতিভুজ, সেই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আর। তাহলে অতিভুজ আর এর জন্য তোমরা জানো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এখন এটা দিয়েই তোমরা যদি একটা আয়তক্ষেত্র বানাও এই ত্রিভুজটাই ডাবল করে, তাহলে যে কর্ণটা তুমি পাবা সেই কর্ণটারও কি হবে, সেই কর্ণটারও মান হবে কি এই আর এর সমান। সেই শর্তে আমরা এটাও কি লিখবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন তুমি চিন্তা করবা যে এই যে চিত্রটাকে তুমি যদি একটা জ্যামিতিক ধাক্কা দাও, জ্যামিতিক ধাক্কা দাও, তাহলে এই যে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা, সেই ফর্মুলাকেও একটা কি দিতে হবে, একটা ধাক্কা দিতে হবে, তাই না? কারণটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এটা যেহেতু জ্যামিতিক চিত্র, এখানে ধাক্কাটা হবে জ্যামিতিক। হ্যাঁ, কিন্তু এখানে যে ধাক্কাটা, এটা কিন্তু জ্যামিতিক ধাক্কা না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল ধাক্কা। ওকে, আচ্ছা, জাস্ট একটু ফানি মনে হলেও জিনিসগুলো মনে করো, মনে রাখার ট্রাই করো এইভাবেই, কারণ আমি ট্রাই করতেছি ফিজিক্সটাকে তোমাদেরকে ফানিভাবেই প্রেজেন্ট করতে। হ্যাঁ, তো ফানি যদি লাগে তাহলে তো মোস্ট ওয়েলকাম বিষয়টা। আচ্ছা, এখন দেখো এই যে এই জিনিসটা বোঝার জন্য একটা জিনিস চিন্তা করো। তুমি মনে করো দেখলা যে এ পয়েন্টে একটা ছেলে দাঁড়িয়েছিল, সে বি পয়েন্টের দিকে দৌড়াচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে। তাহলে আমরা এই কথাটাকে যদি লিখি যে একটা ছেলে এ থেকে বিয়ের দিকে দৌড়াচ্ছে প্রতি সেকেন্ডে 5 মিটার করে। এই কথাটাকে দেখো, এটা হচ্ছে আমরা বাংলা কথায় লিখলাম। হ্যাঁ, বাংলা। এখন এইটাকে আমরা যদি ফিজিক্সের ভাষায় লিখতেছে, আমরা জাস্ট যদি লিখি ভি অফ এ বি সমান সমান 5 মিটার/সেকেন্ড, তাহলে কি একই ভাব প্রকাশ হচ্ছে না? তাহলে ভাষা কি করে, ভাষা আসলে মনের ভাব প্রকাশ করে। দেখো এতগুলো কথা বলেও আমি যেই ভাবটা প্রকাশ করলাম, এই যে সূত্র আকারেও আমরা সেই ভাবটাই প্রকাশ করলাম। তো সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও ঘটাচ্ছি, যে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমরা এই তো জ্যামিতিক চিত্রটাতে একটা ধাক্কা দিলাম, জ্যামিতিক ধাক্কা, তাহলে সূত্রটাতেও কি আসবে, কোথাও না কোথাও একটু চেঞ্জ অবশ্যই আসবে। আচ্ছা দেখো, এখন খেয়াল করে চিত্রটা যদি এরকম হয়, তাহলে চেঞ্জ আসছে কতটুকুতে, চেঞ্জ আসছে শুধুমাত্র এই তো 2pq cos আলফা, এটা এক্সট্রা যোগ হয়েছে, তাই না? তার মানে জ্যামিতিক ধাক্কা দেওয়া আর এখানে ম্যাথমেটিক্যাল ধাক্কা দেওয়ার জন্য আমাদের এখানে জাস্ট যোগ হয়ে যাবে কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আশা করি তোমরা এই যে এই কথাটুকু শুধু মনে রাখবা সহজে দ্রুত অঙ্ক করার জন্য। এর দুইটা পয়েন্ট আছে, ওয়েট, এর দুইটা পয়েন্ট আছে। পয়েন্টটা কি, এর পয়েন্টটা হচ্ছে তুমি দেখো এতগুলো স্টেপ করে সূত্রটা বোঝার পরেও এতগুলো স্টেপ করে তুমি আসলে পরীক্ষার হলে সূত্রটা অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না, কারণ এমসিকিউ তো 30 মিনিটে 30টা তোমাকে পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সেই ক্ষেত্রে তোমরা আসলে এই তো এইভাবে শর্টলি মনে রাখবা যে তোমাদের এটা মনে থাকে। তো এখান থেকে আমরা আয়তক্ষেত্র বানাইলাম, সেই আয়তটাকে আমরা যদি জ্যামিতিকভাবে ধাক্কা দিই তাহলে সেটা এরকম হয়। এখন তাহলে এর জন্য যে সূত্রটা আমরা পাইতাম তাকেও তো ধাক্কা দিতে হবে। সেই ধাক্কা দেওয়ার অর্থ কি, সেই ধাক্কা দেওয়ার অর্থ হচ্ছে রুট ওভারের ভিতরে 2pq cos আলফা যোগ করা। তাহলে আলটিমেটলি তোমাদের 2pq cos আলফা এই কথাটুকু মনে রাখলেই হচ্ছে যে ধাক্কা হিসেবে তুমি এটা ম্যাথমেটিক্যালি যোগ করে দিবা, তাহলে তুমি এই যে এরকম একটা চিত্রের জন্য সূত্র পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন চলো আমরা দেখি এই জিনিসগুলো ব্যবহার করে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি কিনা। চলো, এখানে কি বলা আছে,
এখানে বলা আছে হচ্ছে এই তো চলো দেখো ম্যাথটার দিকে দেখো, এখানে বলা আছে যে একটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, এখানে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন, বি ভেক্টরের মান হচ্ছে 8 নিউটন। আচ্ছা, দুইটা ভেক্টর আছে, এদের লব্ধি বের করতে বলছে। ওকে, এখন চিত্রে দেখানো যাচ্ছে যে একটা ভেক্টর হচ্ছে এই তো এ ভেক্টর আর একটা হচ্ছে বি, এদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হইতো আমরা কিন্তু পিথাগোরাস দিয়ে সরাসরি এটা করে ফেলতাম, কিন্তু যেহেতু এটা 60 ডিগ্রি, আমরা কোন দিকে যাব? আমরা পিথাগোরাসটাকে কি করব? মডিফাই করব। দেখো অঙ্ক করার সময় তুমি কি চিন্তা করবা? দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে এই দুইটা নিয়ে যে ত্রিভুজটা গঠন হইলো সেটা যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা লিখতাম আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এতটুকু লিখতাম। কিন্তু এখানে যে ত্রিভুজটা গঠন হয়েছে সেটা আসলে সমকোণী ত্রিভুজ না, সেটা আসলে একটা এই যে এইরকম, কিন্তু এইরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? তো সেই ক্ষেত্রে এটা সূক্ষ্ম হোক বা স্থূল হোক, বিষয়টা হয়তো আমাদের ওই সূত্রে যাবে। তার মানে এখানে আমরা কি করছি? একটা ধাক্কা দিছি, একে এই দিক থেকে ধাক্কা দিছি। তার মানে এখানেও আমাদের একটা সূত্রের মধ্যে একটা কি দিতে হবে? ধাক্কা দিতে হবে। সেটা কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, কজ আলফা। ক্লিয়ার? ওকে, এখন এই যে থিটার মান কত তোমরা দেখতেই পাচ্ছ, এই যে 60 ডিগ্রি হচ্ছে থিটার মান, তাহলে আমাদের থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তারপর পি এর মান কত? পি এর মান, আচ্ছা এখানে তো এ, তাই না? তাহলে আমরা সূত্রটাকে আবার লিখবো, সমস্যা কি? আর সমান সমান, এই তো এখানে সমান সমান হবে রুট ওভার একটা, তাহলে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। ওকে, এই তো এখানে আলফাই লেখা আছে কিন্তু সাইনটাও। ওকে, তাহলে এখন তুমি বসাও। তাহলে আমরা এ এর জন্য লিখবো কত? এ এর জন্য লিখবো হচ্ছে 5 স্কোয়ার প্লাস বি এর জন্য লিখবো 8 স্কোয়ার প্লাস 2 × 5 × 8 কজ কত? কজ হচ্ছে 60 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেটরে জাস্ট প্রেস করো, যেটা মান আসবে সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে তোমাদেরকে কিন্তু এইচডাব্লিউ দেওয়া হয়েছে। কোনটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে? এই তো এখান থেকে, এই তো এই যে এইটা কিন্তু এইচডাব্লিউ হিসেবে আমি শুরুতেই তোমাদেরকে দিছি, কোশ্চেন নাম্বার 1। ওকে, তাহলে এটা তোমরা অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানাবা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এর পরের যে ভিডিওতে, সেখানে আমরা তোমাদের লেকচার 2তে শেখাবো যে এই যে ভেক্টরটা যেহেতু আর বরাবর গেছে, তাহলে এই ভেক্টরটা এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে আমরা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করা সামন্তরিক সূত্রের ক্ষেত্রে পরের দিন শিখবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই তুমি তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা। হ্যাঁ, আর আরেকটা টাইপ হচ্ছে, এই দিকটা নির্ণয় করার পর তোমরা আসলে বোর্ড এক্সামে আসা একটা টাইপ একদম ক্লিয়ার করে ফেলবো। ওই দিন আমরা 3 নাম্বার লেকচারে প্রচুর পরিমাণে জাস্ট কোশ্চেন সলভ করবো। ওই দিন তৃতীয় লেকচার আসতে আসতে তোমাদের এই চ্যাপ্টারের 1/3 পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা ভিডিওটা। আর তোমাদের অবশ্যই, তোমরা সকলেই ওয়েলকামড টু আওয়ার অফলাইন ব্যাচ, যেটা আসলে এখন 6টা থেকে 7টা আমরা চালু করেছি। 6টা থেকে 7টা শনি, এটা হবে হচ্ছে শুক্র, শনি আর হচ্ছে সোম। টাইমগুলো ভেরিয়েবল, আসলে চেঞ্জ করা পসিবল। তো তোমরা তোমাদের যারা ভালো লেগেছে ভিডিওগুলো, তোমরা আমাদেরকে হচ্ছে আমার সাথে সরাসরি কন্ট্যাক্টও করতে পারো, অথবা অফলাইনে এসে আমাদের অফিসেও দেখা করতে পারো। হ্যাঁ, আমি অলমোস্ট হচ্ছে শুক্র, শনি, সোম এই 3 দিন 3টা থেকে 6টা এই টাইমটার মধ্যে আমাদের অফিসেই থাকি। এই 3টা টাইমে আমি আসলে ব্যাচগুলো পড়াই আপাতত। তো আমাদের লোকেশনটা যদি একটু বলি, আমাদের লোকেশনটা হচ্ছে এই তো বড়পুল যে আমাদের এটা আছে না মসজিদটা, বড়পুল ফায়ার সার্ভিস মসজিদ, সেই ফায়ার সার্ভিস মসজিদের পাশেই পাশেই যে আরএফএল-এর শোরুমটা আছে, সেই শোরুমের 2nd ফ্লোরে কিন্তু আমাদের অফিস। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।